2023 সালের মার্চ মাস থেকে 17ই মার্চ আমার যতটা স্মৃতি পরিষ্কার, তখন থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংবাদ চলছে। আজকেও করতে হচ্ছে, কিছু করার নেই। আজকে এসএসসি পরীক্ষা হয়েছে, নবম দশম, কিন্তু আমার কাছে বেশ কিছু কাগজপত্র এসছে, এই লাইনটা পড়ে দিই, তারপর আমি পরিচয় করাবো। এটা তো সৌজন্য, গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা হচ্ছে যে গেস্টে পরিচয় দেওয়ার। এখানে বলছে যে মাননীয় বিচারপতি দীপক সাহারার নেতৃত্বে একটি তদন্ত কমিটি বর্ধমান বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল। এই কমিটি 3 মাসের মধ্যে যে রিপোর্ট তারা পেশ করবে। এই তদন্ত যখন চলছে তখন কি করে প্রাক্তন রেজিস্ট্রার যিনি 6 মাস আগেই অবসর নিয়েছেন, তার অবসরের বয়স 2 বছর বাড়িয়ে উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশন করলো, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আমার সঙ্গে রয়েছে অরিন্দম মৌলিক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত, অভিনন্দন। আপনি প্রথম থেকে আছেন এই দুর্নীতির বিরুদ্ধে, আপনারা কার্যত জিহাদ ঘোষণা করেছেন। আপনি অর্ডারের কপিটা পড়ে দেখুন যে 2018 সালে যে নোটিফিকেশন, যে 60 বছর যারা রেজিস্টার তাদের 62 করা হবে, এবং হচ্ছে 1 নাম্বার 2 হচ্ছে যে দীপক সাহারা রিপোর্টে পরিষ্কার করেছেন যে এই নোটিফিকেশন সম্পর্কে তিনি বলেছেন যে প্রাক্তন রেজিস্ট্রার যিনি 6 মাস আগেই অবসর নিয়েছেন, তার অবসরের বয়স 2 বছর বাড়িয়ে উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশন করলো, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নই, উত্তর নেই কিছু। আচ্ছা, আর্থিক দুর্নীতির প্রশ্নে তিনি এফআইআর করেছিলেন বর্ধমান থানাতে, আবার তিনি আবার পুনরায় তিনি ফিরে আসছেন, তাহলে তিনি রিটায়ার করলেন, ঠিক আছে, আবার অর্ডারের পরিপ্রেক্ষিতে তিনি জয়েন করছেন। আমাকে বলুন তো অরিন্দম বাবু, এই ব্যাপারটা মানে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি? হচ্ছে ব্যাপারটা যেটা দাঁড়িয়ে আছে, গোটা রাজ্যের যে অবস্থা একইভাবে আমরা সবাই এখানেও চলছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরূপের ঘটনায় হাইকোর্টের নির্দেশে একটা তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ, তাদের গোয়েন্দা দপ্তর এসআইটি। প্রায় 2 কোটি টাকার তছরূপ যা জানা গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যা ফান্ড, সেই ফান্ডের সমস্তটা নিয়ে একটা এনকোয়ারি তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছিলেন, সেটাও ওই বছর দেড়েক আগে। তার রিপোর্ট তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা পড়ে। তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করেন। সেই তদন্ত কমিটিও বোধহয় 3 মাস 3.5 মাস বাদে তার রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু আমরা যেটা দেখছি যে সেই রিপোর্ট তো নিশ্চিতভাবেই আসবে, কিন্তু যা দেখা যাচ্ছে যে এই গোটা যেটা এই প্রায় 2 কোটি টাকা যে তছরূপ, একটা অ্যাডভাইসারি মানে চেক বা কিছু নয়, একটা আমাদের ওই করোনা পরবর্তীকালে এটা চালু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, মানে কাগজে লিখে সই করে সেটা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হতো, ব্যাংক একবার ফোন করে নিয়ে টাকাটা দিয়ে দিত। আমরা দেখলাম সেই টাকাটাই অ্যাডভাইসারি করে দিয়ে দেওয়া, এবং শুধু দিয়ে দেওয়া হলো তা নয়, সেটা একজনের অ্যাকাউন্টে চলে গেল। প্রথমত একটা প্রশ্ন যেটা বারে বারে আপনাদের স্টুডিওতে অনেক জায়গায় আলোচিত হয়েছে, যে কি করে ফিক্সড ডিপোজিটের টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে যায়, কোন আইনে এটা যেতে পারে আমাদের জানা নেই। 2 নম্বর বিষয় যেটা এখানে আমাদের খুব পরিষ্কারভাবে বলার, যে হঠাৎ তারপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভাসিয়ে দিল সিগনেচার তাদের নয়, যাদের এফও এবং রেজিস্টারের সই এই টাকা নাকি উঠেছে, এই সই নাকি তাদের নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হলো। ব্যাংক কর্তৃপক্ষ যা জানিয়েছে যে না, তারা হচ্ছে অ্যাডভাইসারির যে সিগনেচার, সেই সিগনেচার তারা হচ্ছে ফোন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়ে তবে তারা টাকা দিয়েছে। এতগুলো কথার পরেও আমরা দেখলাম যে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, যে পরবর্তীকালে কিছু টাকার বিনিময়ে ওই কন্ট্রাক্টে কাজ করত, তিনি 15 দিন না 20 দিনের জন্য জেলে গেলেন। আমরা দেখলাম যে একজন কর্মচারী, সে প্রায় কয়েক বছর খানেক সে মানে সেই ভ্রমণ করে বেড়ালেন, নেপাল, গুজরাট, কাশ্মীর ভ্রমণ করে বেরিয়ে তাকে হচ্ছে যে ধরা হয়েছে। এখন মুশকিল হচ্ছে ধরা হয়েছে না ধরা দিয়েছেন, তাকে জামাই আদর করা হচ্ছে না কি করা হচ্ছে আমাদের কোনো জানার জায়গা নেই, সবটাই ভেতরে ভেতরে আছে। অথচ যাদের সম্পর্কে অভিযোগ, আমাদের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যিনি ফিনান্স অফিসার তাকেই পদে রেখেই তদন্ত চলে না, হয় না, তাকে অন্তত ছুটিতে পাঠান, সেখানে অন্য কাউকে দায়িত্ব দিন। কিন্তু আমরা দেখতে পেলাম যে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ তারা হচ্ছেন ঠান্ডা ঘরের হাওয়া খাচ্ছেন, আর কয়েকজন চুনোপুটিকে হচ্ছে ধরে জেলে দেওয়া হচ্ছে। চুনোপুটিরা অপরাধী নয়, আমরা তা বলছি না, কিন্তু রাঘব গোয়ালরা হচ্ছে বাইরে রয়ে গেছে, তারা কিন্তু ধরা পড়ছে না, এখনো পর্যন্ত ধরা পড়েনি। এবং রাজ্য এবং কেন্দ্রীয় দুটো গোয়েন্দা দপ্তরের তাদের যা তদন্ত, সেখান থেকে কিন্তু আমরা আশা পাচ্ছি না। ফলে আমরা যেটা বলতে চাইছি যে
যদি আমরা বাইরে চাপ বাড়াতে চাইছি, আমরাও ইউনিয়নের পক্ষ থেকে আমরা 10 তারিখে আমরা আমাদের একটা কর্মসূচি নিয়েছি। সব কর্মসূচির মধ্যে এখন দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের এত টাকা, আমি আপনাদের কাছে আগেও প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্র্যাকটিক্যালি এখন যে দাঁড়িয়ে যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি না। অফিসার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা এর সাথে যুক্ত হয়ে যাচ্ছেন কিনা, বর্ধমান শহরের ভেতরে বর্ধমান শহরের মানুষের মধ্যেই প্রশ্ন উঠছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা এই সমস্ত মাথা যারা আছেন তারা নিজেরা যুক্ত হয়ে যাচ্ছেন কিনা। বর্ধমান শহরের মানুষ, আমরা যারা কর্মচারী ভাবেন তো আমাদের কাছে অনেক খবর থাকে, তারা আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে এরা কি করতে চাইছে, এরা টাকাগুলো সব মেরে দিল। মফস্বল শহরের বিশ্ববিদ্যালয়, আমাদের গরিব বাড়ির ছেলে মেয়েরা পড়ে, বাবা কৃষি কাজ করেন, বাবা ছোটখাটো শিল্পে কাজ করেন, কি ছোটখাটো একটা কোনো দোকানে কাজ করেন, টাকা পয়সা জমিয়ে ছেলে মেয়েকে কলেজে পাঠাচ্ছেন, স্কুলে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, সেই টাকা কি বরবাদ হয়ে গেল? এই প্রশ্ন তারা আমাদের কাছে করতে চাইছেন। এবং সব থেকে মারাত্মক যেটা আমরা দেখলাম যে একজন অফিসার যিনি রিটায়ার করেছিলেন, সেই রিটায়ার করার পরে একটা পুরনো অর্ডার কার্যকরী করা হলো। সেই অর্ডারটা বাস্তবিক পক্ষে তার ক্ষেত্রে কার্যকরী হয় কিনা এটা আমাদের বোঝার মধ্যে নেই, কিন্তু আমরা দেখলাম সেই অর্ডারকে কার্যকরী করে তাকে আবার 2 বছর বাদে, 2 বছর কি বছর খানেক বাদে তাকে আবার পুরনো পদে বহাল করা। 1 বছর হয়নি এখনো, 1 বছর হয়নি, 31 জানুয়ারি 2025 সময় হিসাবটা গন্ডগোল হচ্ছে। 1 বছরও হয়নি, বোধহয় 7-8 মাস হয়েছে। হয়েছে তাকে আবার নতুন করে পদে ফেরানো হচ্ছে। কোনো ব্যক্তি নিয়ে আমাদের বলার কিছু, একদম ব্যক্তিকে আমাদেরও নেই, আমরা কোনো আলোচনা করতে চাইছি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে যাদের সম্পর্কে অভিযোগ, তারা রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে এত গন্ডগোল, যে অর্ডারটা রাজ্যপাল গভর্নর যে অর্ডারটা বার করেছেন 2018 সালে, সেই অর্ডারটাকে রাজ্য সরকারের অফিসার তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 2025 সালে কার্যকরী করছেন। তাহলে আমি বলছি আসলে সত্যি গন্ডগোল, না চুরিকে বাঁচাবার জন্য দুটো পক্ষ, রাজ্য আর কেন্দ্র দুটো পক্ষ তারা এক জায়গায় দাঁড়িয়ে তারা এইটাকে একটা গোটা ব্যবস্থাটাকে, যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি উল্লেখ করলেন, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, তাকে বহাল রাখার চেষ্টা করছে কিনা ভবিষ্যতে আরো কিছু লাভের জন্য, এই প্রশ্ন কিন্তু বর্তমান শহরের মানুষের কাছে আসছে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু চাকরি করি, কাজ করি, আমাদের কাছে তারা অনেক সময় জানতে চাইছেন। আমরাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য বলছি। বেশ, আমি ভেবেছিলাম যে 60-62তে যাব না দুর্নীতিতে যাব। 60-62 ইম্পর্টেন্ট, দুর্নীতি ইম্পর্টেন্ট। সুজিতবাবু নিজে এফআইআর করেছেন বর্ধমান থানায় 22/2/2024 সম্ভবত, তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। আমি নিজেও কনফিউজ এখন। আচ্ছা, আপনি দার্শনিকদের নাম শুনেছেন? অ্যারিস্টটল, কোপার্নিকাস, বিজ্ঞানী হলো দার্শনিক। তারা দার্শনিক যাদেরকে আমরা ফলো করি সবসময়, তাদের কথা আমরা বইয়ে পড়েছি। বর্তমান, আমি ওটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, অন্যভাবে নেবে না, রসিকতার ছড়িয়ে বলছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাসক দলের নেতাকে বলছে দার্শনিক। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমি দেখেছি তিনি অত্যন্ত গুণী মানুষ, পণ্ডিত মানুষ, তার শিক্ষাগত যোগ্যতার ক্রিটিসাইজ করা আমার যোগ্যতায় নেই। তো আমার তখন এই কোপার্নিকাস, গ্যালিলিওটা ভুলে যাচ্ছিলাম আমি, যে আমি তো তাই জানতাম দার্শনিক, তারাই বিজ্ঞানী। এখন তিনি দার্শনিক কবে হলেন? তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন শিক্ষক দিবসে। এটা ইস্যু নয় অবশ্য। প্রশ্ন হচ্ছে অধিকারের প্রশ্নে লড়াইটা তো আপনারাও করছেন, আমিও বলছি। আমার তো লড়াই, আমি দুর্নীতির বিরুদ্ধে বলছি। তো পয়সা কিসনে খায় জবাব তো আমি বারবার চাইছি। আর ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা, এটাও আপনি বলছেন যে মেহেন্দিতে মানুষের, শ্রমিকের বিভিন্ন সংগ্রাম থেকে আসা তাদের পরিবার খুব বঞ্চিত হচ্ছে। মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদের পরিস্থিতি জানেন আপনি। কিন্তু হবেটা কি, যে পুরনো অর্ডার নিয়ে বাজার গরম করছে। আর যেখানে এই যে শুরুতেই বলছিলাম যে যে সিটিং জাজ, রিটায়ার্ড জাজ, মাননীয় বিচারপতি দীপক সাহা রায়, তিনি বলেছেন যে তিনি রেজিস্টার, তিনি তদন্ত যখন চলছে তখন কি করে তিনি 6 মাস আগে অবসর নেওয়ার পর তাকে নতুন করে আনা হয়েছে। তিনি তো তদন্ত, তার বিরুদ্ধে তো অভিযোগ, এবং অভিযোগের নাম তার দিকে আছে। তো কর্মচারী ইউনিয়ন তো এটা নিয়ে বারবার বলছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার মনে হয় যে আপনি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল? আপনার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে ঘটনা যা চলছে দুর্নীতির, তাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খুব স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে ব্যাপারটা নেবে, নাকি ওই ভক্তমণ্ডলের মতো কোনো কাউকে দাঁড় করিয়ে চেপে দেবে ঘটনাটা? না, আসলে বিচার ব্যবস্থার উপর তো আস্থাশীল স্বাভাবিকভাবেই মানুষ হয়, যে শেষ অবধি আমাদের বিচার বিভাগের উপর একটা আস্থার জায়গা থাকে। এখন আমাদের রাজ্যে যা চলছে, দেখেছেন, আজকে আপনি উল্লেখ করলেন এসএসসি পরীক্ষা হয়েছে। এখন যারা এই দাগি বা কলঙ্কিত, তাদেরও একটা অংশ পরীক্ষা দিল কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং
প্র্যাকটিক্যালি পরে কি হবে কেউ জানে না, কেউ জানে না। আবার এটা নিয়ে নতুন করে কোনো মামলা হবে কিনা, কিছু হবে কিনা। সুমন বিশ্বাস বলেছে মামলা করবো, আমি বলেছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রীর ওই চোখের জল ফেলেছিলাম, চোখের জল ছিল যে এরকম তো হয় না আমাদের রাজ্যে এখন। ফলে বিচার বিভাগকে মানে কিভাবে হচ্ছে যে মানে বিচার বিভাগের গোটা ব্যবস্থাটাকে কিভাবে কত বেশি জটিল করা যায়, কত বেশি সময় সাপেক্ষ করা যায়, কত বেশি দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তার একটা প্রক্রিয়া কিন্তু আমাদের গোটা রাজ্যেই চলছে। এবং সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবেই আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়েও আমার যা মনে হচ্ছে যে যেভাবে গোটা প্রক্রিয়াটাকে দেরি করা হচ্ছে, টানা হচ্ছে, একটা 1,87,00,000 সামথিং, প্রায় 1,93,00,000 টাকার একটা ট্রানজাকশন, যেটা হচ্ছে যে বেআইনি ট্রানজাকশন বলে আমরা মনে করছি, সেইটা নিয়ে এতদিন ধরে জলঘোলা, অথচ মানে সেভাবে কেউ ধরা পড়ছে না। বাকি টাকার কি হলো তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোনো আলোচনা নেই। ফলে এর থেকে তো এটা বোঝা যাচ্ছে যে তদন্তকারী সংস্থাগুলো, সে ইডি হোক আর সে আমাদের সিআইডি হোক আর লালবাজারি, তারা প্র্যাকটিক্যালি এ ব্যাপারে তাদের উদ্যোগের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। এবং এই ঘাটতির পেছনে আর কোন মাথা আছে, এটা হচ্ছে কিন্তু আজকের দিনে প্রশ্ন। বেশ, আপনি যখন আজকে ফিরে যাবেন আমার স্টুডিও থেকে, আপনার কাছে বিষণ্ণ মনে হচ্ছে আমার, কিন্তু যদিও আপনারা লড়াই করছেন, বিষণ্ণতা না আসাই ভালো। প্রত্যেকটি আজকে আবার পূর্ণকাশ গ্রহণ আছে চন্দ্রে, জানেন তো, লাল হবে চন্দ্র, দেখতেও ভালো লাগবে। 8টা 58 শুরু, 12টা 12 শেষ হবে। 11টা কত দিয়ে জানো? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু আপনি হতাশ হয়ে ফিরছেন, আমি বুঝতে পারছি, আপনার কথার টোন আমি বুঝে গেছি। মানে এই যে গোলমেলে যে গন্ডগোলের যে অর্ডার দেখছেন, যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকেই বসিয়ে আনা হচ্ছে, এটাতে আপনি কনফিউজ। 1,93,00,000 টাকা, 93,89,876 টাকা পয়সা খেয়েছে কারা, তার হিসেব আমিও চেয়েছি, তার জন্য আমাকেও অনেক কিছু বলা হয়েছে। আপনি হতাশ হবেন না, লড়াই আছে। আমি আপনাকে বলছি যে আমাদের কর্মচারী ইউনিয়ন এই প্রশ্নের চূড়ান্ত লড়াইয়ে থাকবে। বেশ, এবং সেই লড়াই আমরা দেবো। বিশ্ববিদ্যালয়ের টাকাকে আমরা ফান্ডে ফেরাবো, বেশ, তাতে যা করতে হয় আমরা সেটা করবো। আপনি ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, ওই পার্থ চট্টোপাধ্যায় নয়, তার হতাশ হবেন একটা বিখ্যাত বই আছে, পারলে পড়ুন, আমিও পড়ি। আমার সাংবাদিকতার জীবনে শুরুতে আমি এটা পড়ে অনুপ্রাণিত হয়েছিলাম। তো এরকম থাকবে, এই লড়াই কঠিন, আপনাকেও লড়াই করতে হচ্ছে, আমাকেও করতে হবে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, ধন্যবাদ ব্যাপারটা ঠিক নয় আসলে, অত্যন্ত বিষণ্ণতা আছে, অন্ধকার আছে, দুর্নীতির প্রশ্নে, তদন্তের ক্ষেত্রে গড়িমেশি আছে, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, আমিও আস্থাশীল। তাই আমি 2023 সাল থেকে যখন বলছি, বারবার বলছি, আমাকে অনেকে বলে যে দ্য কোয়ারি খায় না, মাথায় দেয় না, পাম তেল না ঘাম তেল। ঘাম তেল তো অসুরকে দেয় ভাই, আমাকে তো দেওয়া হয় না। কিন্তু আমি এখনও বলছি, স্টুডিওতে অন এয়ারে বলছি, অরিন্দম মল্লিক বসে আছে, বর্ধমান কর্মচারী ইউনিয়নের সভাপতি, আমি শেষ অবধি যাবো, এটা আপনাকে বলতে পারি, কারণ সাংবাদিকতার মূল্যবোধ এ কথাই বলে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, নিশ্চয়ই থাকবেন, আমরা শেষ অবধি আছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ। তো বিষণ্ণতা নিয়ে বাড়ি ফিরবেন না, হাসতে হাসতে বাড়ি ফিরবেন। আজকে পূর্ণকাশ গ্রহণটা দেখবেন, ভালো লাগবে। আপনার আগামী দিন ভালো কাটুক। তবে দুর্নীতিমুক্ত আকাশ আপনি চাইছেন, যে আকাশে অন্তত ধ্রুব তারা থাকবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।